বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা প্রাইমারি টেট পরীক্ষার উপযোগী অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 7 নম্বর প্র্যাকটিস সেট। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, একটি ক্রিকেট খেলায় দলের ক্যাপ্টেন বাকি 6 জন ব্যাটসম্যানের রানের গড়ের চেয়ে 30 রান বেশি করে। সব ব্যাটসম্যানরা একত্রে 310 রান করলে ক্যাপ্টেন কত রান করেছিল? এখানে বলেছে ক্যাপ্টেন বাকি 6 জন ব্যাটসম্যানের রানের গড়ের চেয়ে 30 রান বেশি করেছে। তার মানে আমি যদি মনে করি যে বাকি 6 জন যারা আছে সেই 6 জনের গড়, 6 জনের রানের গড় যদি x হয়, তবে ক্যাপ্টেনের রানের গড় কত হবে? বলেছে ক্যাপ্টেন ওই 6 জনের রানের গড়ের তুলনায় 30 রান বেশি করেছে, অর্থাৎ ক্যাপ্টেনের রানের গড় x প্লাস 30। তাহলে এখানে 6 জনের গড় যদি x হয়, 6 জনে মোট কত রান করেছে? 6x। প্রত্যেকে x করে করলে 6 জনে রান করেছে 6x এবং ক্যাপ্টেন রান করেছে x প্লাস 30। তাহলে এই 6 জন এবং ক্যাপ্টেন একজন, অর্থাৎ 7 জনের টোটাল রান কত? বলে দিয়েছে সব ব্যাটসম্যানের একত্রে 310 রান আছে, অর্থাৎ এটা সমান 310 আমি বলতে পারি। এই দুটো যোগ করলে আসবে 7x, 30 যদি ওই দিকে যায় আসবে 280। তাহলে x এর ভ্যালু কত? 4 7 28, অর্থাৎ 40। বলেছে ক্যাপ্টেন কত রান করেছিল? দেখো ক্যাপ্টেনের রান কত? x প্লাস 30, যেখানে x এর মান 40, তাহলে 40 প্লাস 30 সমান 70 রান ক্যাপ্টেন করেছে, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্নে বলেছে নিম্নলিখিত সিরিজে প্রথম 35টি পদের যোগফল নির্ণয় করো। এইভাবে চলেছে 1-এর 2, 1-এর 3, 1-এর 4, আবার 1-এর 2, 1-এর 3, 1-এর 4, 1-এর 2, 1-এর 3, 1-এর 4, খালি সাইন গুলো চেঞ্জ হয়েছে। যেমন 1-এর 2 প্লাস 1-এর 3 মাইনাস 1-এর 4। তারপর যেগুলো প্লাস ছিল, যেমন 1-এর 2টা খেয়াল করো, এখানে 1-এর 2 প্লাস ছিল, পরে 1-এর 2টা মাইনাস হলো। 1-এর 3 প্লাস ছিল, 1-এর 3টা মাইনাস হলো। 1-এর 4টা মাইনাস ছিল, 1-এর 4টা প্লাস হয়ে গেল। আবার একইভাবে এই জিনিসটা দেখো, আবার একইভাবে এই জিনিসটা কিন্তু বসে গেল। বোঝা গেছে? বলেছে এইভাবে 35টা পদ আছে, তাহলে ওই 35টা পদের যোগফল কত? খুব সোজা প্রশ্ন। এই অঙ্কগুলোকে দেখো এইখান থেকে, এটা 1 নম্বর, এটা 2, 3, 4, 5, 6টা। প্রথম 6টাকে আমি একটু দেখতে বলবো। প্রথম 6টাকে যদি আমি যোগ করতে বলতাম, তাহলে তোমরা কি করে যোগ করতে? দেখো 1-এর 4-এর সঙ্গে 1-এর 4 কাটতো, দেখতে পাচ্ছ 1-এর 4-এর সঙ্গে 1-এর 4 কাটবে, 1-এর 2-এর সঙ্গে 1-এর 2 কাটবে, 1-এর 3-এর সঙ্গে 1-এর 3 কিন্তু কেটে যাবে। তাহলে আমি যদি বলি প্রথম 6টার যোগফল হচ্ছে 0, কেন? প্রথম 6টাকে যোগ করলে 0 আসছে। প্রথম 6টার যোগফল যদি 0 হয়, তাহলে প্রথম 30টার যোগফলও 0 হবে। কেন? 6কে 5 দিয়ে গুণ করলে 30 হয়, তাই তো? প্রথম 6টার যোগফল যদি 0 হয়, পরের 6টার যোগফল 0, তারপরের 6টার যোগফল 0, এইভাবে 5 6 30, প্রথম 30টা পদের যোগফল কিন্তু 0 হবে। তাহলে বাকি থাকছে কি? দেখো প্রথম 6টার পরে আবার কারা স্টার্ট হচ্ছে? প্রথম থেকে স্টার্ট হচ্ছে, প্লাস 1-এর 2 প্লাস 1-এর 3 মাইনাস 1-এর 4, অর্থাৎ এখান থেকে স্টার্ট হচ্ছে। তাহলে যখন 30টা হয়ে গেছে 35টা পদের মধ্যে, তখন আর বাকি আছে 5টা পদ। 5টা পদ কোনগুলো হবে? দেখো এইটা হচ্ছে 6টার গ্রুপ, 6টা 6টা করে গ্রুপ যখন হবে, পরে আবার স্টার্ট হচ্ছে প্লাস 1-এর 2 প্লাস 1-এর 3 মাইনাস 1-এর 4, অর্থাৎ প্রথম থেকে দেখো প্লাস 1-এর 2 প্লাস 1-এর 3 মাইনাস 1-এর 4। আমাদের আর 5টা রাশি বাকি আছে, কেন? 30টা হয়ে গেছে। আমি এখান থেকে 5টা রাশিকে এখানে তুলে নেব। প্রথমে ছিল 1-এর 2, তারপরে 1-এর 3, তারপরে মাইনাস 1-এর 4, মাইনাস 1-এর 2 এবং মাইনাস 1-এর 3। তাহলে আমাদের এই 5টার যোগফল যা হবে সেটাই কিন্তু উত্তর হবে, তার কারণ প্রথম 30টার যোগফল 0 হয়েছে। আমি দেখো এটাকে যদি কাটি, তাহলে কি উত্তর পড়ে থাকে? মাইনাস 1-এর 4, অর্থাৎ এটাই হবে এই প্রশ্নের উত্তর, যেটা অপশন নাম্বার 2 তে আছে। দেখতে বড় লাগে, একটু ভালো করে যদি তোমরা দেখো অঙ্কগুলো কিন্তু খুব সোজা। পরের প্রশ্ন, 3-এর প্রশ্নে বলেছে n সমান 7 প্লাস 4√3 হলে রুট n প্লাস 1/√n এর মান কত? অর্থাৎ n এর মান যা আছে তাকে রুট করতে হবে, যা বেরোবে 1/√n করতে হবে, তার যোগফলটা তোমাদের উত্তর হবে।
এবার এই জিনিসগুলোকে বর্গমূল করতে গেলে তোমরা কিন্তু অনেকটাই বড় করো, বর্গমূল অত বড় করে করা যাবে না, পরীক্ষার সময়ের একটা ব্যাপার আছে। আমি তোমাদের খুব ধীরে ধীরে জিনিসটা দেখিয়ে দিচ্ছি, তাহলে দেখবে বর্গমূল অনেক সহজেই করতে পারবে। সিস্টেমটা কি, এখানে যেটা রুট আছে রুটের বাইরে আমি সবসময় 2 রাখার চেষ্টা করব। যদি 2 থাকে ভালো, না থাকলে 2 নিয়ে আসবো। আর যদি 2 এর কোনো টার্ম থাকে শুধু 2 রেখে বাদ বাকিটা রুটের ভেতরে দিয়ে দেবো। অর্থাৎ এখানে মনে করো n এর মান 7 প্লাস 4√3 আছে, আমি 4টাকে 2 ইন্টু 2 ব্র্যাকেটে √3 যেরাম আছে সেরাম লিখবো। এগুলো সবই মনে মনে ক্যালকুলেশন হবে, এটা জাস্ট আমি দেখাচ্ছি। এবার আমি যেটা বলছি যে একটা 2 অর্থাৎ 2√3টা থাকবে, 2টা বাইরে থাকবে, মোট কথা রুটের গায়ে যে 2টা সেটা রাখতে হবে। এই 2টাকে ভিতরে নিয়ে যাও, রুটের ভিতরে। আমরা জানি 2 যদি রুটের ভেতরে যায় তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে। কেন? রুটের ভেতর যদি 2 দুগুণে 4 হয়, আমি যদি বলি এটাকে রুটটাকে তোলো, তখন দুটোর জন্য একটা 2 বাইরে বেরিয়ে আসে। তাই যদি বাইরে যদি 2 থাকে, আমি ভেতরে 2 দুগুণে 4 ইনপুট করব। তাহলে এখানে 2টা আমি যদি রুটের ভেতর নিয়ে যাই তাহলে 2 দুগুণে 4 হিসেবে রুটের ভেতর যাবে। রুটের ভেতর 3 ছিল, 4 আর 3 গুণ করলে এখানে আসবে 12। এই কাজটুকু তোমাকে খালি করে নিতে হবে। আবার বলি, যদি এখানে 4 6 যাই থাকুক না কেন, আমি বাইরে 2 রাখবো, ব্যালেন্স যে সংখ্যাটা থাকবে সেটাকে স্কোয়ার করে ভেতরে রুটের সংখ্যার সঙ্গে গুণ করে দেবো। এবারে করবে কি, এখানে যে 12 রুটের ভেতর দেখছো যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাটাকে এমন দুটো সংখ্যার গুণফল রূপে প্রকাশ করবে যেন তাদের যোগফল এই সংখ্যাটা হয়। যেমন মনে করো আমি বলতে পারতাম 6 দুগুণে 12, ঠিক 6 দুগুণে 12 হয়। আমি দেখবো 6 আর 2 এর যোগফলটা এইটা কিনা, দেখছি না 6 আর 2 এর যোগফল 8 হয়, 7 হয় না, তাই আমি 6 দুগুণে 12টা নেবো না। তাহলে আমি 3 4 12টা নিতে পারি, 3 4 12 হয় এবং 4 আর 3 এর যোগ করলে 7 আসে। আসে তাহলে n এর ভ্যালু যদি এইটা হয়, আমি বলবো রুট n এর ভ্যালু হবে, এখানকার মধ্যে বড় যে সংখ্যাটা আছে সেটাকে প্রথমে রেখে তার রুট, এখানে যদি প্লাস থাকে প্লাস দেবে, এরপরে যে সংখ্যাটা আছে সেটারও রুট লিখবে, অর্থাৎ রুট n এর ভ্যালু হবে 2 প্লাস √3। বোঝা যাচ্ছে? এইটা বর্গমূল করার সিস্টেম। 3 4 12 করবে, এদের মধ্যে বড় সংখ্যাটারও রুট হবে, ছোট সংখ্যাটারও রুট হবে। বড় সংখ্যাটাকে প্রথমে বসাবে, ছোট সংখ্যাটাকে পরে বসাবে, এখানে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা এখানে বসবে। তাহলে রুট n এর ভ্যালু হচ্ছে 2 প্লাস √3। আমাদের এখানে রুট n ছাড়াও 1/√n এর ভ্যালু বার করতে হবে। 1/√n এর ভ্যালু বার করা আরো সোজা। কিভাবে করব? দেখবে রুট n এর ভ্যালু যে দুটো সংখ্যা আছে, একটা 2 আছে একটা √3 আছে, এই দুটো সংখ্যার স্কোয়ার করার পর যদি তার মান 1 হয়, তবে 1/√n এর ভ্যালু হবে, এই সংখ্যা দুটোই থাকবে, খালি মাঝখানে সাইনটা চেঞ্জ হয়ে যাবে। আবার বলি, এখানে 2 প্লাস √3 থাক বা 2 মাইনাস √3 থাক, যাই থাক না কেন, আমি রুট n এর ভ্যালু যা আছে 1/√n এর ভ্যালু বার করতে গেলে এই সংখ্যাটা স্কোয়ার করব, সেটা হচ্ছে 4, এই সংখ্যাটা স্কোয়ার করব, √3 স্কোয়ার হচ্ছে 3, এদের বিয়োগফল যদি 1 হয় তাহলে 1/√n এর ভ্যালু এই দুটো সংখ্যাই থাকবে, খালি মাঝখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস করব, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস করব। বোঝা যাচ্ছে? তাহলে রুট n এর ভ্যালু এইটা, 1/√n এর ভ্যালু এইটা, চেয়েছে এইটার ভ্যালু কত, আমরা দেখতে পেলাম রুট n এর ভ্যালু হচ্ছে 2 প্লাস √3, এখানে প্লাস আছে দেখতে পাচ্ছ, দিলাম প্লাস, 1/√n এর ভ্যালু বেরিয়েছে 2 মাইনাস √3, এটা এখানে বসিয়ে দিলাম, এইটা কাটলে এই প্রশ্নের উত্তর হবে 4, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসি তে ও হলো ভরকেন্দ্র এবং এডি, বিই ও সিএফ তিনটি মধ্যমা। যদি ত্রিভুজ এ ও ই এর ক্ষেত্রফল 15 বর্গ সেমি হয়, তবে বিডিওএফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত? একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ভরকেন্দ্র ও, ভরকেন্দ্র কি জিনিস, এই হচ্ছে এবিসি ত্রিভুজ, ওরা বলে দিয়েছে শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখাটা টানা যায় তাকে বলা হয় মধ্যমা। বোঝা গেছে? শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত যে রেখাটা টানা যায় তাকে বলা হয় মধ্যমা। এখানে বলেছে এডি মধ্যমা, অর্থাৎ এ থেকে ডি,
আর একটা বলেছে বি মধ্যমা, অর্থাৎ বি থেকে এই মধ্যবিন্দু ই যদি হয় যোগ করলে সেটা হবে বিই। আর একটা বলেছে সিএফ, অর্থাৎ সি থেকে এবি বাহুর মধ্যবিন্দু এফ পর্যন্ত যে রেখাটা টানা যায়, এই তিনটে মধ্যমা যে বিন্দুতে ত্রিভুজের ভিতর যুক্ত হলো তাকে বলা হবে ভর কেন্দ্র। এখানে বলেছে সেটা ও। বোঝা গেছে? একটা জিনিস মনে রাখবে, কোনো ত্রিভুজের মধ্যমাগুলো ভরকেন্দ্রে যখন পরস্পর ছেদ করে তখন সমান ক্ষেত্রফল বিশিষ্ট তিনটে ছোট ছোট ত্রিভুজ তৈরি হয়। দেখো এই একটা ত্রিভুজ, এইটা, এইটা, এই একটা এবং এটা আর এটা, এই ছটা ত্রিভুজ হলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এই ছটা ত্রিভুজের প্রত্যেকটার ক্ষেত্রফল সমান হবে। অর্থাৎ এটা যদি 10 বর্গ সেমি হয় তাহলে এটাও 10 হবে, এটাও 10, এটাও 10, এটাও 10 এবং এটাও 10। বোঝা গেছে? এক্ষেত্রে বলেছে ত্রিভুজ এ ও ই এর ক্ষেত্রফল 15। এ ও ই মানে হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল দিয়েছে 15। এই ত্রিভুজের ক্ষেত্রফল যখন 15 তখন সবগুলো ত্রিভুজেরই ক্ষেত্রফল 15 হবে। আমি এই সবে বলেছি, তার কারণ সমান ছটা ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে পরিণত হয়। বলেছে বিডিওএফ চতুর্ভুজের ক্ষেত্রফল কত? বিডিওএফ, এই বি ডি ও এফ, এই চতুর্ভুজটার ক্ষেত্রফল চাইছে। দেখো এই চতুর্ভুজটার মধ্যে 15 প্লাস 15 টোটাল এই ত্রিভুজ আর এই ত্রিভুজের যোগফল হচ্ছে এই চতুর্ভুজটা। তাহলে এই চতুর্ভুজটার ক্ষেত্রফল হবে 15 প্লাস 15 30 বর্গ সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। পরের প্রশ্ন, যদি কোনো আয়তকার টেবিলের উপরিতলের পরিসীমা 28 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গমিটার হয় তবে এর কর্ণের দৈর্ঘ্য কত? প্রশ্ন বোঝা গেছে? দেখো এই একটা আয়তকার টেবিলের উপরিভাগ, এর পরিসীমা দেওয়া আছে 28। পরিসীমা মানে কি? পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা মানে হচ্ছে 2 গুণিতক দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটা দেওয়া আছে 28। আমি যদি এটা কাটি তাহলে দৈর্ঘ্য প্লাস প্রস্থের মান কত বেরোবে? 14। আর ক্ষেত্রফল দেওয়া আছে 48, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, এটা দেওয়া আছে 48। কি চেয়েছে? এর কর্ণের দৈর্ঘ্য কত, অর্থাৎ এইটা, এই মানটা কত সেটা চেয়েছে। দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি হয়, তাহলে এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার, এই স্কয়ার গুলোর যোগফল হবে তোমার এইটা। কেন? এটা হচ্ছে অতিভুজ, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, যে সূত্র ফেলা যায়। এবার দেখো এই 48কে এমন ভাবে ব্রেক করো দুটো সংখ্যার গুণফল হিসেবে যাতে তাদের যোগফল 14 হয়। আমি 48কে 4 12 48 বলতে পারতাম, কিন্তু এদের যোগফল কত? 16 হয়, কিন্তু যোগফল আমার 14 দরকার। আমি 6 8 48 বলতে পারতাম, 6 আর 8 এর যোগফল 14 হয়, এটা এখানে দেওয়া আছে। তাহলে আমি বলবো দৈর্ঘ্য, এদের মধ্যে বড়টা দৈর্ঘ্য, ছোটটা প্রস্থ, অর্থাৎ 8 যদি দৈর্ঘ্য হয় 6 হবে প্রস্থ, তাদের গুণফল হবে 6 8 48 এবং তাদের যোগফল হবে 8 আর 6 14, যেটা এখানে আছে। তাহলে আমি দৈর্ঘ্য 8 প্রস্থ 6 লিখলাম। এটা 6, এটা যদি 8 হয় এটা কত হবে? 10। লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজের স্কয়ার, সূত্র ফেললে এটা 10 হবে। সূত্র ফেলতে যাবে না, বেসিক যে ট্রিপলেট সেটা হচ্ছে 3 4 5, অর্থাৎ 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 5 স্কয়ার হয়। আমি এই তিনটে সংখ্যাকে সমান সংখ্যা দিয়ে যদি গুণ করি, যেমন যদি 2 দিয়ে গুণ করি এটাকে, এটা হবে 6, এটা হবে 8, এটা হবে 10, এটাও কিন্তু একটা ট্রিপলেট তৈরি হবে। অর্থাৎ এটা যদি লম্ব এটা ভূমি হয় তাহলে এটা অতিভুজ হবে। তাই আমি 6 আর যখন বেরিয়েছে আমি 10 সঙ্গে সঙ্গে বলেছি যে কর্ণের দৈর্ঘ্য হবে 10, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। পরের প্রশ্ন, প্রশ্ন চিহ্নিত স্থানে উপযুক্ত মান বসাও। দেখো সূচকের অঙ্ক, এই জায়গায় গুণ আছে, দেখতে পাচ্ছ, এর ব্র্যাকেটের কাজ ফার্স্ট হবে। এই জায়গায় গুণ থাকলে কি হয়? বেস যদি সমান থাকে তাহলে পাওয়ার গুলো যোগ হয়। যেমন a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y যদি হয়, এটা উত্তর আমরা লিখবো a টু দি পাওয়ার x প্লাস y। তার কারণ কি? বেস সমান, এখানেও a আছে এখানেও a আছে, মাঝখানে যদি গুণ থাকে তাহলে এইগুলো পাওয়ারে যোগ হয়ে যায়, বেসটাকে সমান রেখে এইগুলো যোগ হয়ে যাবে। কিন্তু যদি ভাগ থাকতো, যেমন a টু দি পাওয়ার x ভাগ a টু দি পাওয়ার y, বেস যদি সমান হয় মাঝখানে যদি ভাগ থাকে তাহলে বেসটাকে লিখে পাওয়ার গুলোকে বিয়োগ করতে হয়। এক্ষেত্রে এই জায়গায় দেখো দুটো সংখ্যার গুণফল রয়েছে,
এই বেস 47, এটাও 47। বেস যদি সমান হয় সেই বেসটাকে লিখে রেখে উপরে পাওয়ার দুটো যোগ করতে হয়। 1.5 প্লাস 2 3.5 হয়, আমি এটা লিখে দিলাম। তাহলে ব্র্যাকেটের কাজ শেষ হলো। এই দিকে ছিল 47 টু দি পাওয়ার 6.5, মাঝখানে ভাগ চিহ্ন ছিল। এই দিকে ছিল √47 আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো বেস সমান 47 আছে, 47 আছে, মাঝখানে ভাগ চিহ্ন আছে। যদি বেস সমান থাকে মাঝখানে ভাগ থাকে তাহলে বেসটাকে লিখে পাওয়ারগুলোকে বিয়োগ করতে হয়। বেসটাকে ফিক্স রেখে আমি পাওয়ারগুলোকে বিয়োগ করছি। 6.5 থেকে 3.5 বাদ গেলে 3 আসে। বোঝা গেছে? তাহলে এইটা সমান কি হচ্ছে? √47 এইটা। এবার দেখো যদি a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হয়, অর্থাৎ সমান চিহ্নের বাঁদিকে যে বেস আছে সমান চিহ্নের ডান দিকেও যদি বেস একই থাকে, এই দুটো যদি সমান হয়ে যায় তাহলে আমি বলবো x সমান y, অর্থাৎ পাওয়ার দুটো সমান আমি বলতে পারবো। আমি ডান দিকে দেখছি √47 আছে, আমি যদি বাঁদিকেও √47 নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমি বলবো বেসগুলো সমান হয়ে গেল। এবার সেটা করতে গেলে কি করতে হবে? আমি বাম দিকে মনে করো 47 নিয়ে এলাম, তাহলে আমাকে পাওয়ারের মধ্যে 6 নিয়ে আসতে হবে, 3টা 6 হবে। কেন? একটু বুঝে নাও। এই √47 মানে কি? √47 মানে হচ্ছে 47 টু দি পাওয়ার হাফ। আর উপরে কি লিখেছি? আমি 6 লিখেছি। তাহলে যদি এটা 6 থাকে এই 3 দুগুণে 6 কাটা যাবে, তখন দেখো 47 কিউব যেটা লেখা হয়েছিল সেটাকেই আমি এইভাবে লিখছি। বোঝা গেছে? তাহলে যখন কোনো সংখ্যাকে রুটের ভেতর নিয়ে থাকবে এটাকে জাস্ট 2 দিয়ে গুণ করে দেবে। এটা 3 আছে, 3 দুগুণে 6 করলাম আর এটাকে রুট করে দিলাম। তাহলে এটা সমান √47 আর এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে। এই সূত্র অনুযায়ী বেসগুলো সমান, দেখো এই একটা বেস এই একটা বেস সমান, আমি কাটছি না, আমি সমানটাকে বোঝানোর জন্য বলছি। এইটা আর এটা যদি সমান হয়ে গিয়ে থাকে তাহলে এর পাওয়ারে যেটা আছে সেটা সমান হবে এর পাওয়ারে যেটা ছিল, অর্থাৎ 6। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্নের মান হবে 6, যেটা অপশন নাম্বার 1 তে আছে। পরের প্রশ্ন 7 প্রশ্নে বলেছে 7টা 40 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতর কোণটি কত? দেখো ঘড়ির এই অঙ্কগুলোর জন্য আমি একটা ভিডিও করেছিলাম, পারলে প্লেলিস্ট থেকে একবার দেখে নিও। সেখানে দেখবে যখন দুটো কাঁটার মধ্যবর্তী কোণ উৎপন্ন কত হয়েছে জানতে চায়, ক্ষুদ্রতর বৃহত্তর যাই বলুক না কেন, কোণ কত উৎপন্ন হয়েছে সেটা যদি জানতে চায় আমরা একটা ফর্মুলার মাধ্যমে সেই জিনিসটাকে মনে রাখি। সেটা হচ্ছে 30h মাইনাস m ইন্টু 11/2, অর্থাৎ 11m/2। এই সূত্র দুটো ঘড়ির কাঁটার মধ্যবর্তী কোণের মান কত সেটা জানার জন্য এই সূত্র অ্যাপ্লাই করব। যেখানে h হচ্ছে ঘন্টার কাঁটাটা কতর ঘরে রয়েছে, m হচ্ছে মিনিটের কাঁটাটা কতর ঘরে রয়েছে। এক্ষেত্রে ঘন্টার কাঁটাটা 7-এর ঘরে রয়েছে, তাই h এর ভ্যালু হবে 7, এবং মিনিটের কাঁটাটা 40-এর ঘরে আছে, তাই m এর ভ্যালু হবে 40। এই মানটা আমি এখানে বসিয়ে দেব। 30 ইন্টু 7 মাইনাস m এর ভ্যালু 40 ইন্টু 11/2, এটাকে কাটলাম। এখানে আসবে 210 মাইনাস 200, সরি এটা 210 আর এটা হচ্ছে 220। এদের মধ্যে ডিফারেন্স -10, 10 মাইনাসটাকে ইগনোর করবে, তার কারণ এইটা ডিফারেন্স বলা ছিল। এইটা মাইনাস এইটা করো বা এইটা মাইনাস এটা করো, এখানে যদি মাইনাস ফিগার আসে মাইনাসটাকে ইগনোর করবে। তুমি বলবে উত্তর হবে 10 ডিগ্রি, অর্থাৎ ক্ষুদ্রতর কোণটা 10 ডিগ্রি, যেটা অপশন নাম্বার 1-এ আছে। এবার এখানে একটা প্রশ্ন হবে যে ক্ষুদ্রতর কোণ বলেছে তার মানে কি বৃহত্তর কোণও চাইতে পারতো। যদি বৃহত্তর কোণ তোমাকে বলতো তাহলে 360 ডিগ্রি, দেখো ঘড়ির কাঁটা এই পুরোটা ঘোরে, একটা ঘর পুরো ঘোরে, এটা হচ্ছে 360 ডিগ্রি। যদি বৃহত্তর কোণ বলতো তবে 360 ডিগ্রি থেকে এই কোণটাকে মাইনাস করতে হতো, তখন তুমি বলতে 350 ডিগ্রি হচ্ছে বৃহত্তর কোণ। কখন ক্ষুদ্রতর কোণ বার করার পর বৃহত্তর কোণ বার করতে গেলে মাইনাস করব? যদি দেখো যে ক্ষুদ্রতর কোণটা 180 ডিগ্রির মধ্যে রয়েছে, যদি 179 ডিগ্রি 178 ডিগ্রি, তাহলে তাকে আমি ক্ষুদ্রতর কোণই বলবো। বোঝা যাচ্ছে? মনে করো এই ক্যালকুলেশনটা যদি 181 ডিগ্রি বেরোতো তাহলে কিন্তু আমি একে ক্ষুদ্রতর কোণ বলতাম না, তখন বলতাম এটা বৃহত্তর কোণ।
180-র উপরে চলে গেলেই সেটাকে আমি বৃহত্তর কোণ বলবো, ক্ষুদ্রতর কোণ বলবো না। 180 ডিগ্রির নিচে থাকলে তাকেই আমি ক্ষুদ্রতর কোণ বলবো। যদি এই অঙ্কে 181 ডিগ্রি আসতো এবং প্রশ্নে বলা আছে ক্ষুদ্রতর কোণ কত, তখন কিন্তু আমি 360 ডিগ্রি থেকে এই 181 ডিগ্রিটাকে মাইনাস করতাম, অর্থাৎ বলতাম ক্ষুদ্রতর কোণ হচ্ছে 179 ডিগ্রি। আর যেটা এইখানে বেরিয়ে যাবে 180-র উপরে, সেটা হবে বৃহত্তর কোণ। বোঝা গেছে? কনসেপ্ট থাকবে 180-র নিচে হলে আমি তাকে ক্ষুদ্রতর কোণ বলবো, যদি 180-র উপরে উঠে যায় তবে আমি তাকে বৃহত্তর কোণ বলবো। সেক্ষেত্রে যদি ক্ষুদ্রতর কোণের মান বার করতে বলে তাহলে 360 ডিগ্রি থেকে মাইনাস করব। পরের প্রশ্ন 8-এর প্রশ্নে বলেছে দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 5:6 এবং উচ্চতার অনুপাত 9:10 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত? খুব সোজা প্রশ্ন। এইটা একটা ত্রিভুজ আছে আর এই একটা ত্রিভুজ মনে কর, এর ভূমিকে আমি b1 আর উচ্চতাকে h1 লিখলাম, এর ভূমিকে b2 আর উচ্চতাকে h2 লিখলাম। তাহলে এর ক্ষেত্রফল a1 এটা হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা, সমকোণী ত্রিভুজ মনে করো, হাফ ভূমি ইন্টু উচ্চতা। আর এর ক্ষেত্রে ক্ষেত্রফল যদি a2 হয় তাহলে এরও ক্ষেত্রফল হবে হাফ ভূমি ইন্টু উচ্চতা। বলেছে এদের ভূমির অনুপাত 5:6, অর্থাৎ প্রথমটার ভূমি বাই দ্বিতীয়টার ভূমি, এটা বলে দিয়েছে 5/6, এবং উচ্চতার অনুপাত অর্থাৎ প্রথমটার উচ্চতা h1, দ্বিতীয়টার h2, এটা বলে দিয়েছে 9:10, অর্থাৎ 9/10। বলেছে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, অর্থাৎ a1/a2 এটার মান কত সেটা চেয়েছে। আমরা জানি a1 মানে হচ্ছে হাফ ইন্টু b1 ইন্টু h1 এবং a2 মানে হচ্ছে হাফ ইন্টু b2 ইন্টু h2। এখান থেকে হাফ কেটে দাও, তাহলে এই জায়গায় পড়ে থাকলো b1/b2 ইন্টু h1/h2। b1/b2 মান হচ্ছে 5/6 ইন্টু h1/h2 মান 9/10। এটাকে কাটো, কত বেরোলো? 3/4, অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত 3:4, যেটা অপশন নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, এক ব্যক্তি 20% ছাড়ে একটি বই কেনেন এবং বইটির ধার্য মূল্যের উপর 12% বাড়িয়ে বিক্রয় করেন, তার মোট শতকরা কত লাভ হয়? দেখো এক্ষেত্রে ক্রয় মূল্য বা সিপি, বিক্রয় মূল্য বা এসপি এবং ধার্য মূল্য বা মার্ক প্রাইসের কথা বলা হয়েছে। বলছে 20% ছাড়ে বই কিনছে, অর্থাৎ বইটার ধার্য মূল্য যদি 100 টাকা লেখা থাকে, তিনি কিনছেন 20% ছাড়ে, 100 থেকে 20 বাদ দিলে 80 টাকায় কিনছেন। এবার যখন বিক্রি করছেন তখন বইটার যা ধার্য মূল্য আছে তার উপর 12% বাড়িয়ে বিক্রি করছে। বইটার ধার্য মূল্য আছে 100, 12% বাড়াচ্ছে, অর্থাৎ 100-র উপরে 12 বাড়িয়ে 112 টাকায় তিনি বিক্রি করছেন। বলেছে তার মোট কত শতাংশ লাভ হলো? দেখো এখন দেখতে পাচ্ছি তিনি কিনেছেন 80 টাকায়, বিক্রি করেছেন 112 টাকায়, তাহলে তার লাভ হয়েছে কত? 80 টাকায় কিনে 112 টাকায় বিক্রি করলে 32 টাকা লাভ হয়েছে। লাভ সবসময় ক্রয় মূল্যের উপরে হয়, তার মানে আমি ক্রয় মূল্য লিখবো, তার উপরে লাভ লিখবো। 80 টাকায় লাভ 32 টাকা হলে 100 টাকায় কত? প্রশ্ন এটাই। এটা যদি কাটি তাহলে উত্তর হবে 40%, যেটা অপশন নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, একটি বিদ্যালয়ে ছাত্র ও ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3। যদি 20% ছাত্র ও 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয় তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? দেখো পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে আমি বারবার বলি, যখন অনুপাত দেওয়া থাকবে তখন সেই অনুপাতটাকে 100 দিয়ে গুণ করে লিখে নাও। কি বললাম? এখানে ছাত্র ছাত্রীর সংখ্যার অনুপাত 2:3 আছে। আমি বলছি বিদ্যালয়ে ছাত্র আর ছাত্রী এদের সংখ্যা কত? 2:3 আছে, আমি বলছি ওদেরকে 100 দিয়ে গুণ করে বলো ছাত্র আছে 200, ছাত্রী আছে 300। তার কারণ পার্সেন্টেজের অঙ্কে যখন পার্সেন্টেজ করব 1/100 এই দিয়ে কাটাকুটি হয়, সুবিধে হয় দুটো শূন্য থাকলে। বোঝা গেছে? 2:3 ছিল, তাকে 200 জন ছাত্র 300 জন ছাত্রী আমি ধরে নিলাম বিদ্যালয়ে আছে, অর্থাৎ বিদ্যালয় মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 500। এটা আমি বলতে পারি 200 + 300 500 আমি ধরে নিলাম।
এবার বলেছে 20% ছাত্র আর 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক। দেখো ছাত্রদের 20% যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে 80% অপ্রাপ্তবয়স্ক, হ্যাঁ কি না? কোনো ছাত্রের যতজন ছাত্র আছে তাদের 20% যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অপ্রাপ্তবয়স্ক 80%। তাহলে মোট 200 জন ছাত্র আছে, এর মধ্যে 20% প্রাপ্তবয়স্ক, মানে আমি বলবো 80% অপ্রাপ্তবয়স্ক। 200-র 80% অর্থাৎ 160 জন ছাত্র অপ্রাপ্তবয়স্ক। আমি অপ্রাপ্তবয়স্ক বার করছি, তার কারণ অপ্রাপ্তবয়স্কর হিসেব চেয়েছে। এবার ছাত্রীদের ক্ষেত্রেও একইভাবে বার করো। ছাত্রীদের 30% প্রাপ্তবয়স্ক, 100-র মধ্যে 30 জন যদি প্রাপ্তবয়স্ক হয় বাকি 70% ছেলে অপ্রাপ্তবয়স্ক। তাহলে 300 জনের 70% অপ্রাপ্তবয়স্ক, 300-র 70% হচ্ছে 210 জন। তাহলে মোট অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যা 160 প্লাস 210 সমান 370 জন। তাহলে আমি দেখলাম বিদ্যালয়ে মোট 500 জন ছাত্রছাত্রী আছে, তার মধ্যে 370 জন অপ্রাপ্তবয়স্ক। 500-র মধ্যে 370 যদি অপ্রাপ্তবয়স্ক হয় তাহলে কত পার্সেন্ট আছে, এটাই প্রশ্ন। তাহলে 74% অপ্রাপ্তবয়স্ক, যেটা অপশন নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন 11-র প্রশ্নে বলেছে এটার মান কত। খুব বড় মনে হচ্ছে কিন্তু অঙ্কটা খুবই ছোট, কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো। আমি বলেছি অঙ্ক দেখে পালিয়ে যেও না, কতগুলো অঙ্ক এরকম সরল দেখে পালাবে। সরল প্রাইমারি টেট পরীক্ষায় দেয়, অনেকগুলোই দেয়, তাই সরলটাকে ভালো করে দেখো, দেখবে খুব ইজি সরল দেয়, নয় বীজগণিতের সূত্র দিয়ে দেবে, না হলে বেসিক কনসেপ্টের উপর দেবে। দেখো বলেছে যদি এই পুরো জিনিসগুলোকে যদি যোগ করা হয় তাহলে যোগফল কত হবে, এই তো প্রশ্ন। এই জিনিসটা ফার্স্টে দেখো এইটা কি। আমি যদি এইটাকে কিছু না বুঝে যদি এইটাকে শুধুমাত্র যোগ করি কি আসবে, 1 প্লাস 1/1 স্কোয়ার মানে 1 প্লাস 1/4, এটা লিখতে পারতাম। দেখো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এখান থেকে 1 প্লাস 1 2 আসছে, তাহলে 4 দুগুণে 8 প্লাস 1/4 অর্থাৎ √9/4 আসবে, অর্থাৎ কিনা এইটা 3/2 আসবে। বোঝা গেল? তাহলে আমি দেখলাম এই পার্টটাকে যোগ করলে 3/2 আসবে। আর একটু ভালো করে যদি দেখি এই পার্টের মধ্যে শেষ যে অংশটা আছে সেটা আছে 2, খেয়াল করছো? এই পার্টে শেষ যে অংশটা আছে সেটা আছে 2। আমি এই জিনিসটাকে কি এইভাবে লিখতে পারতাম, 3/2টাকে দেখো তো, যেটা শেষ পার্টে আছে সেইটা -1 আবার সেটা, অর্থাৎ 2 যদি শেষ পার্টে থাকে 2 লিখবো, -1 আবার 2 লিখবো। দেখো এইটাকে ক্যালকুলেশন করলে এটা আসছে, বোঝা গেছে? তাহলে আমি দেখলাম যে এই পার্টটার মান 3/2 বেরিয়েছিল, খেয়াল রাখো। এবার আমি বলছি এই পার্টটার সঙ্গে এই পার্টটা যোগ করব, তার কারণ কি আমাকে পুরো যোগ করে কত উত্তর হবে সেটা চেয়েছে। আমি তো দেখতে পাচ্ছি এই পার্টটার যোগফল 3/2 বেরিয়েই গেছে, আমি এটা করব না। প্লাস এই পার্টটার যোগফল আমি এখন দেখব, এই পার্টটার কি ক্যালকুলেশন আসে, এটা আছে 1, তারপরেরটা আসছে 1/4, তারপরে আছে 1/9। আমি কি করছি, প্রথম দুটো পার্টের যোগ করার চেষ্টা করছি। এটা 1/4 1/9 আমি এখানে বসালাম। এটা যেরকম 3/2 আছে, জাস্ট দেখো এটা, আমি কিন্তু এই অঙ্কটা করছি না পুরোটা, আমি তোমাদের বোঝাচ্ছি। এখানে 4 9 36, 36 প্লাস 9 প্লাস 4, তাহলে এই জায়গায় আসছে 3/2 প্লাস 36 4 40, 49/36, তাহলে এই জায়গায় কত আসবে, 3/2 প্লাস 49-এর রুট 7, 36-এর রুট 6। আমি যদি এটাকে সরল করি 6 লসাগু হবে, এখানে হবে 9 প্লাস 7, সরি এটা রুট, হ্যাঁ ঠিক আছে, 9-এর সাথে 16/6, এটাকে কাটলে আসবে 8/3। এবার খেয়াল করো 8/3 এসছে, আমি কি বললাম, আমি যোগ করছি এখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ প্রথম দুটোকে যোগ করলে আমি দেখলাম 8/3 আসছে। আমি একটু আগে কি বলেছিলাম, এই শেষে এই যে প্রথম দুটোকে যখন যোগ করে যাচ্ছি এই শেষে কি আছে, 3 আছে, আমি এখানে 3 বসাবো, বসিয়ে মাইনাস লিখে আবার 1/ আবার এটাকে বসাবো। দেখো এই ক্যালকুলেশনটা করলে এটা আসছে কিনা, 3 তিরিকে 9 থেকে 1 বাদ দিলে 8/3 আসছে। কি বুঝলে? প্রথম দুটোকে যখন আমি যোগ করছি তখন আমি দেখব প্রথম দুটোর শেষে যে সংখ্যাটা আছে প্রথম দুটোর যোগফল হবে একদম শেষের সংখ্যাটা -1/ আবার সেটা।
যদি তুমি প্রথম তিনটেকে যোগ করো, যদি তোমার সময় থাকে তাহলে প্রথম তিনটেকে তুমি যখন যোগ করবে, আমি দেখব প্রথম তিনটের শেষে কোন সংখ্যাটা আছে, 4 আছে। আমি বলবো তাহলে এর উত্তর হবে, যদি আমি প্রথম তিনটেকে যোগ করি 4 মাইনাস 1 বাই ওই সংখ্যাটা। এরম করে শেষ পর্যন্ত যখন গেছে আমি দেখছি শেষে আছে 200, তাহলে আমার উত্তর হবে এই 200 মাইনাস 1 বাই আবার ওই 200টাই। বোঝা গেছে, যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল কিউব ইজ ইকুয়াল টু এ কিউব প্লাস বি কিউব হোল স্কোয়ার হলে এ বাই বি প্লাস বি বাই এর মান কত? দেখো, যে মানটা চেয়েছে এ বাই বি প্লাস বি বাই এ, যদি আমি এটাকে আরো একটু বাড়িয়ে নিই সরল করে, অর্থাৎ এটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? এটাকে সরল করলে এইটা, অর্থাৎ আমাকে এই মানটা কত সেটা বার করতে হবে। এবার এখানে দুটো ফর্মুলা ইউজ করা হচ্ছে, একটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব আর একটা এ প্লাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, তাই তো? তাহলে আমি যখন এটা ফর্মুলা ফেলবো, এটাকে এ আর এটাকে বি মনে করে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা ফেলছি। এ কিউব বলছি, এ কিউব কিন্তু এ মানে কিন্তু এটা এ কিউব, যাই কিউব বললাম দেখো এটার সঙ্গে 3 গুণ হয়ে গেল, প্লাস বি কিউব, বি মানে হচ্ছে বি স্কোয়ারটা তার কিউব, অর্থাৎ এটা বি6। এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a স্কোয়ার বি, স্কোয়ার করছি তাই এটা 4 হয়ে যাচ্ছে, বি বলছি তাই এই পুরোটা কিন্তু বসে যাচ্ছে। 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, যাকে স্কোয়ার করছে তাকে 2 দিয়ে গুণ করে নিচ্ছে। বোঝা গেছে? সমান এখানে a প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার কাকে স্কোয়ার বলছো? এ কে, এ মানে হচ্ছে এই পুরোটা, একে স্কোয়ার করছো মানে 2 দিয়ে গুণ করে নিচ্ছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কাকে স্কোয়ার করছো? বি কে, দেখো একে যখন স্কোয়ার করছো পাওয়ারকে 2 দিয়ে গুণ করে নিচ্ছ। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2ab, a6 আর b6 এদিক থেকে কেটে গেল। এখান থেকে দেখো যদি আমি 3a স্কোয়ার বি স্কোয়ার কমন নিই এই দুটো থেকে, তাহলে এখান থেকে পড়ে থাকে এ স্কোয়ার আর এখান থেকে পড়ে থাকে বি স্কোয়ার। আমি এদিকে কি পাচ্ছি? 2a কিউব বি কিউব। এখান থেকে এ স্কোয়ার যদি কেটে যায়, তিনটের মধ্যে দুটো কেটে গেলে একটা পড়ে থাকে, বি স্কোয়ার অর্থাৎ তিনটের মধ্যে দুটো কেটে গেলে একটা বি পড়ে থাকে। এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের নিচে আমি এখানকার এ ইন্টু বিটাকে রাখলাম, তার কারণ কি? আমাকে বার করতে হবে এটা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি বার করতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি লিখলাম, এদিকে কত ছিল? 2, এদিক থেকে আসছে 3, অর্থাৎ উত্তর হবে 2-এর 3, যেটা অপশন নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে একটা সরল দিয়েছে। দেখো এই জায়গাটা, এই যে লবের এই জায়গাটা যেটা আছে, এই জায়গায় ভাগ আছে গুণ আছে, আমরা জানি প্রথমে ভাগের কাজ হয় তারপর গুণের কাজ। 1-এর 3কে 1-এর 3 দিয়ে ভাগ করলে কত হবে? 1, কেন সেম জিনিস দিয়ে ভাগ করলে সবসময় 1 বেরোয়। এই দুটোকে ভাগ করলে 1 বেরোলো, 1-এর সঙ্গে 1-এর 3 যদি গুণ করি তাহলে উপরে বসবে 1-এর 3। বোঝা গেছে? এখানে দেখো প্রথমে কি হয়, ব্র্যাকেটের পর অফ অর্থাৎ এর কাজ হয়, এর মানে কি? গুণ। তাহলে এই দুটোকে যদি আমি গুণ করি তাহলে এখান থেকে বেরোবে 1-এর 9, 1-1-কে 1, 3-3-কে 9, 1-এর 9। এখানে 1-এর 3 ছিল, তারপরে ভাগ 1-এর 9 বেরোলো, পরের লাইনে ভাগটা উল্টে যাবে, তাই না? ভাগটা গুণ চিহ্ন হয়ে 9-এর 1 হয়ে যাবে, তাহলে এখান থেকে কাটলে কত আসবে? 3। তাহলে আমি দেখলাম এই জায়গায় বেরোলো 3 মাইনাস 1-এর 9 যেরকম ছিল, এই জায়গায় কি আসবে? 1, 3-3-কে 9 মাইনাস 1-এর 9, অর্থাৎ উত্তর হবে 0, যেটা অপশন নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, একটি চিড়িয়াখানায় বাঘ ও শেয়াল মিলিয়ে মোট 60টি পশু আছে, যাদের গড়ে প্রতিদিন 10 কেজি মাংস দেওয়া হয়। বাঘ ও শেয়ালের দৈনিক গড়ে মাংসের পরিমাণ যথাক্রমে 12 কেজি ও 6 কেজি হলে ওই চিড়িয়াখানায় কতগুলি বাঘ আছে? দেখো বাঘ আর শেয়ালের কথা বলা হয়েছে। বাঘকে প্রতিদিন গড়ে যদি 12 কেজি মাংস দেওয়া হয়, শিয়ালকে 6 কেজি দেওয়া হয়, এবং বাঘ আর শিয়ালকে উভয়কে গড়ে কত দেওয়া হয়? 10 কেজি মাংস, ওটা আমি মাঝখানে লিখলাম। যারা অ্যালিগেশন প্রসেস জানো তারা জানো, বাঘ শিয়াল এবং উভয়কে গড়ে কত দেওয়া হয় সেটা মাঝখানে থাকে। এবার এই দুটো সংখ্যাকে বিয়োগ করে এদিকে লেখা হয় আর এদেরকে বিয়োগ করে এইখানে লেখা হয়। এটাকে যদি কাটি তাহলে
2:1 অনুপাত বেরোয়। এটা কি? এটা হলো বাঘ যদি চিড়িয়াখানায় দুটো থাকে তাহলে শিয়াল থাকবে একটা। তাহলে বাঘ আর শিয়াল মিলিয়ে চিড়িয়াখানায় কতগুলো আছে? 2 আর 1 3টে পশু আছে। কিন্তু বলেছে চিড়িয়াখানায় 60টা পশু ছিল, তাহলে 3-এর ভ্যালু যদি 60 হয়, 1-এর ভ্যালু 20। কি চেয়েছে? বাঘের সংখ্যা কত? আমি দেখছি বাঘের সংখ্যা ছিল 2 ইউনিট। 1 ইউনিটের ভ্যালু যদি 20 হয় তাহলে 2 ইউনিটের ভ্যালু হবে 40, অর্থাৎ অপশন নাম্বার 4। পরের প্রশ্ন, একটি ব্যাগে 25 পয়সা, 10 পয়সা ও 5 পয়সার মুদ্রা 1:2:3 অনুপাতে আছে। ব্যাগের মধ্যে সমস্ত পয়সার মোট মূল্য 30 টাকা। 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? প্রশ্ন পড়ার সঙ্গে সঙ্গে আমি বলছি উত্তর হবে অপশন নাম্বার 3। মুখস্থ করিনি। 1:2:3 এই রেশিও দেখে আমি কিন্তু ক্যালকুলেশন করেছি, তোমরাও করতে পারবে যদি একটু বেসিক কনসেপ্টটা তোমরা রাখো। দেখো, প্রশ্নে যে অপশানগুলো দেয় সেইগুলোকে কিন্তু খেয়াল করতে হবে। 25, 10 আর 5 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 1:2:3 আছে। কি চেয়েছিল? 5 পয়সার মুদ্রার সংখ্যা কত? আমি দেখছি 5 পয়সার মুদ্রার রেশিওতে ভ্যালু আছে 3, তার মানে উত্তর যেটা 5 পয়সার মুদ্রা আছে সেটা 3-এর গুণিতক হবে, অর্থাৎ 3 দিয়ে কাটা যাবে। 3 দিয়ে কাটা একমাত্র এই ফিগারটা যাচ্ছে, তাই এটা বাদ দিয়ে উত্তর কোনোটা হতো না। বোঝা গেছে? প্রথম এইভাবে করে, এক্ষুনি তোমাদের মনে প্রশ্ন আসবে, মনে করুন 3 দিয়ে কাটা 4টেই যাচ্ছে, এটা পরীক্ষায় আসা প্রশ্ন। 3 দিয়ে এটা কেটে গেছে, এটা উত্তর করবে যদি তোমাদের স্যাটিসফ্যাকশনের জন্য যে 3-এর সবগুলোই অপশান আছে 3-এর গুণিতক, আমি দেখিয়ে দিচ্ছি। 1:2:3 এটা কি? এটা হচ্ছে সংখ্যার অনুপাত, বলে দিয়েছে মুদ্রা 1:2:3 অনুপাতে আছে, তাহলে এটা হলো সংখ্যার অনুপাত 1:2:3। আমি মনে করছি 25 পয়সা আছে x পিস, 10 পয়সা আছে 2x পিস এবং 5 পয়সা আছে 3x পিস, অর্থাৎ আমাকে 3x এর ভ্যালু কত সেটা কিন্তু বার করতে হবে, কেন 5 পয়সার মুদ্রা কতগুলো আছে বলেছে। দেখো, সংখ্যার অনুপাত দেওয়া আছে, আমি যদি মূল্যে বার করি যে এই যে ব্যাগের মধ্যে এগুলো আছে মূল্য কত আছে, সেটা কি করব? আমি দেখব যে 25 পয়সা মানে কত টাকা। দেখো, একটা 25 পয়সা মানে কত টাকা, আমি জাস্ট কি করব, আমি জানি যে 100 পয়সায় 1 টাকা হয়, আমি এটা 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ 1, 2 দশমিকের এদিকে দশমিক নিয়ে চলে যাব, 100 দিয়ে এই ফিগারগুলোকে ভাগ করলে সেগুলো টাকায় কনভার্ট হয়ে যাবে। বোঝা গেছে? 25 পয়সা মানে কত টাকা, আমি 100 দিয়ে ভাগ করব, অর্থাৎ 2 ঘর দশমিক এই দিকে নিয়ে গেলে আমি বলবো 0.25 টাকা। তাহলে একটা 25 পয়সা মানে 0.25 টাকা আমি বলতে পারি। এবার 0.25 টাকা যদি একটা 25 পয়সার ভ্যালু হয়, তবে এক্সট্রা 25 পয়সার মান কত হবে? 0.25x টাকা। বোঝা গেছে? প্লাস দেখো, একটা 10 পয়সা মানে কত টাকা, আমি 100 দিয়ে ভাগ করলে একটা দুটোর পরে দশমিক চলে যাবে, অর্থাৎ বলবো 0.1 টাকা। তাহলে 10 পয়সা মানে হচ্ছে 0.1 টাকা। একটা 10 পয়সা মানে যদি 0.1 টাকা হয়, 2x টা 10 পয়সা মানে হচ্ছে, এটাকে 0.10ই রাখো, তাহলে গুণ করতে সুবিধে হবে। 10 দুগুণে 20, অর্থাৎ 0.20x টাকা। একইভাবে 5 পয়সা আছে, এটাকেও 100 দিয়ে ভাগ করলে 0.05 পাবো, তাহলে একটা 5 পয়সা মানে হচ্ছে 0.05 টাকা। তাহলে 3x টা 5 পয়সা মানে 3 5 15, অর্থাৎ 0.15x টাকা। তাহলে মোট টাকা এইটা আছে, কিন্তু প্রশ্নে দিয়েছে মোট টাকা 30 আছে, তাহলে আমি বলতে পারি এটা সমান 30। 25 5 30, 40 20 60, অর্থাৎ 0.60x এর ভ্যালু হচ্ছে 30। এখান থেকে দশমিক তুলে 100 নিয়ে আসতে পারি, 30 দুগুণে 60, 50 দুগুণে 100, তাহলে x এর ভ্যালু হবে 50। কি চেয়েছিল? 5 পয়সার মুদ্রার সংখ্যা কত, সেটা হচ্ছে 3x। এখানে x এর ভ্যালু বসাও, 3 × 50 সমান 150, যেটা আমি আগেই বলেছিলাম। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।